আমরা সবাই জীবনের গল্প শুনতে ভালোবাসি, কিন্তু আজ শুনব নিত্যদিন মৃত্যুকে খুব কাছ থেকে দেখা এক জীবনের গল্প। আমরা যখন প্রিয়জনকে হারাই, শেষবারের মতো বিদায় জানাতে যাই শ্মশানে। সেখানে আগুন জ্বলে, কাঠ জ্বলে, আর সেই আগুনের সামনে দাঁড়িয়ে থাকেন কিছু মানুষ, যাদের ছাড়া শেষ যাত্রাটা সম্পূর্ণই হয় না। মজার ব্যাপার, যে মানুষটা সবাইকে নির্বিঘ্নে পরপারে পৌঁছানোর দায়িত্ব নিয়েছেন স্বেচ্ছায়, সেই মানুষদের গল্পগুলো সবাই শুনতে চায় না, তাদের সাথে কথা বলতে চায় না, এমনকি তাদেরকে ছুঁতেও চায় না। আর সে যদি হয় একজন নারী, তাহলে তো সোনায় সোহাগা। নমস্কার, আমি চন্দ্রিমা। আজ খেরোর খাতায় আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেব এমন একজন নারীর, যিনি স্বেচ্ছায় দায়িত্ব নিয়েছেন সকলের শেষ যাত্রায় সামিল হবেন বলে। প্রতিদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি তার দায়িত্ব পালন করে চলেছেন। যতক্ষণ তার সঙ্গে কথা বলেছি, ঠোঁটের কোণের হাসিটা অমলিন ছিল। হয়তো এটাই তার জীবনী শক্তি। চলুন তবে আলাপ করি টুম্পা দাসের সঙ্গে। টুম্পাদি, আজকে আপনার সাথে একটু কথা বলতে এলাম, কারণ কোথাও মনে হয়েছে যে আমরা সবাই জীবনের গল্প শুনি, কিন্তু আর আপনার যে কাজটি, সেটা আপনি মৃত্যুর খুব সামনে দাঁড়িয়ে জীবনটাকে একটু অন্যভাবে দেখছেন। আর সেই অভিজ্ঞতাটাই বলতে পারেন শুনতে এসেছি আপনার কাছে আজকে। তো আপনার জীবনে বা আপনার এই কাজে আসার সূত্রপাতটা কি? এটা আমার বাবার কাজ। বাবা করতে, আমি তখন নার্সের কাজ করতাম। আমার নার্সের কাজের খুব শখ ছিল, নার্সের কাজ করতাম। তো হঠাৎই বাবা মারা যায় 2014 সালে। উনি মারা যেতে এটা আমাকে অফার করা হয়েছিল, বলেছিল শ্মশানের কাজ। প্রথমে বলেছিল মেয়েরা যেহেতু তোরা পারবি না হয়তো, তারপরে বললো যে কাজটা কর, অসুবিধা হলে আমরা আছি। আমি তখন নার্সের কাজ ছেড়ে এটাকেই বেছে নিয়েছিলাম। প্রথমত আমার এটা বাড়ির কাছে, দ্বিতীয়ত বাবার কাজ, এটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এটা বাবার কাজ। বাবার নামটা, আমি যতদিন এখানে থাকবো বাবার নামটা উজ্জ্বল থাকবে, মানে বাবা এখনো আছে হিসাব মতো। যতদিন ওনার নাম থাকবে ততদিন বাবা জীবিত। একদম। এখানে সবসময় বাবার প্রশংসা শুনি। তো আমি এখনো পর্যন্ত আফসোস করি না যে আমি এই কাজটা বেছে হয়তো ভুল করেছি, আফসোস হয় না কখনো। আমি নার্সের কাজ ছেড়ে এই কাজটা বেছে নিয়েছি। আমার পরিস্থিতি তখন খারাপ ছিল, সেই জন্য আমি এই কাজটা করছি। আর এই কাজে শুরুতে আমার অসুবিধা অনেক হয়েছে, কিন্তু তবুও আমি এই কাজটা বাড়ির সামনে যেহেতু আমি ভেবেছিলাম আরামসে আমি চালাতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না, যে কারণে বেঁচেছিলাম। কিন্তু কে জানে কাজটা শুরুতেই যে এত অসুবিধা। কেমন অসুবিধার সম্মুখীন? আচ্ছা, প্রথমে আপনার বাবার নামটা একটু জেনে নিই। বাবার নাম হচ্ছে বাপি দাস। আচ্ছা, আর কি অসুবিধার সম্মুখীন হয়েছিলেন? বিভিন্ন রকম মানুষ থাকে দুনিয়াতে, অনেক মানুষ একসেপ্টই করতে চাইছিল না যে আমি শ্মশানের কাজ করি। একটা মহিলা শ্মশানের কাজ কি করে করবে? তখন এখানে কাঠের চুল্লি ছিল। কাঠের চুল্লিতে কাঠ, কয়লা কিভাবে তুলবে, কোদাল কিভাবে চালাবে, আর কাঠ কিভাবে চাগাবে, সম্ভবই না। তখন আমি একটু হালকা রোগাও ছিলাম, চিরা হয়েছে। আরো আমার ওই বডি দেখে ও কি কাঠ চাগাবে, ও কি কোদাল তুলতে গেলে ও হাঁপিয়ে যাবে, ও পারবে না। তুমি ছেড়ে দাও, আমি করছি, তুমি এই কাজ নিতে গেলে কেন? তুমি তোমার যেরকম কাজ ছিল, আমার নার্সের কাজ নিয়ে অনেক সময় বলেছে তুমি নার্সের কাজ ছেড়ে কেন এই কাজ ধরতে গেলে, তোমার ওটা সম্মানীয় কাজ। নার্সের কাজে দুটো মানুষ ডেকে কথা বলবে, এই কাজে তোমার পাশে কেউ আসবে না, তোমাকে কেউ ছুঁইতে চাইবে না। আমাকে অনেক মানুষ এরকম ভাবে বুঝিয়েছে, এই কাজটাই বাজলে কেন? হ্যাঁ, তার মানে কোথাও ডোম বলে বা আপনি মৃতদেহ পোড়াচ্ছেন বলে আপনাকে কেউ ছোবে না, হ্যাঁ, এই ভাবনাটা। হ্যাঁ, চুলে চান করতে হবে, আমাকে ছুঁইলে চান করতে হবে, শ্মশানে প্রবেশ করলে চান করতে হবে,
ঠিক আছে, শ্মশানে বহুত মানুষ মানে বডি দাহ করা হয়, জীবাণু থাকে, চান করতে হয়, হ্যাঁ। কিন্তু আমাকে ছুঁলে চান করতে হবে, এটা একটা খারাপ লাগলো আমার। ঠিক আছে, যার যার যেরকম মন্তব্য হতেই পারে। একদম। কেউ আমার পরিস্থিতি বোঝে না, যখন তারা আমার পরিস্থিতি বোঝে না, তারা আমার প্রিয়জন নয়, অবশ্যই। তাহলে তাদের কথা আমি মাইন্ডেই নিইনি। বলছে একদিক দিয়ে এক কান্দে ঢুকিয়েছি, এক কান্দে বার করেছি, নইলে আমি হয়তো এতদূর পৌঁছাতে পারতাম না। আপনি কবে থেকে করছেন এখানে? আমি 2015 থেকে কাজ করছি। 2015 থেকে। আর এই কাজটা করতে গিয়ে আপনার, এগুলো তো যাদের কথা বললেন তারা নিশ্চয়ই বাইরের, মানে আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে প্রিয়জন নয় তারা। বাইরে মানে বাড়ির নিজেরও লোকের কিছু কথা, হ্যাঁ, বলেছিল, কিন্তু তাদের কথা আর আমি কি খারাপ লাগাবো, যে নিজের লোক যদি এরকম ভাবে বোঝে না, নিজের বলতে নিজের মা বোন বলছি না, তবু নিজের যাদেরকে আমরা নিজের মনে করি, করছি। তারাও যদি এরকম কথা বলে যে একটা মেয়ে হয় তুই কেন এই কাজ নিলি, আমার বিয়ের প্রসঙ্গ নিয়ে তুলেছে, তারাই আমার মাথার মধ্যে ঢুকিয়েছে এই কাজ করলে তোর বিয়ে হবে, সারা জীবন মার ঘাড়েই বসে থাকতে তোকে হবে। খারাপ লাগতো, ঠিক আছে বিয়ে হবে না, চলো দেখা যাবে, পরের কথা পরে চিন্তা করা যাবে, এখন আমার সংসারটা তো বাঁচাই। একদম। সব কথা শুনেছি, খারাপও লাগতো, মাইন্ডে কিছু কিছু কথা নিজেদের মধ্যে যারা বলতো, যাদেরকে আপন মনে করেছি যে বিপদের দিনে হয়তো আমার পাশে থাকবে, তারা যখন এইসব কথা বলতো তখন খুবই খারাপ লাগতো, কিন্তু কিছু করার নেই, আমার করতে হবে কাজ, আর আমার বাবার কাজ আমি ছাড়তে তো পারি না। আমার বাবা কি বদনাম শোনে তো নি, আমার বাবা প্রশংসা তৈরি করেছে এখানে কাজ করে, সে কাজটা সবাই, কিছু মানুষের চোখে হয়তো ছোট লাগতে পারে, কিন্তু আজও কিছু মানুষ, এখনো পর্যন্ত, আমার বাবা মারা গেছে 11 বছর পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত মানুষ এসে আমার বাবার নাম করে, তাহলে কি সে খারাপ জায়গা তৈরি করেছে? এটা একটা আলাদা গর্বের জায়গা। হ্যাঁ, আলাদা গর্বের জায়গা, যে এখনো আমার বাবা কারো মানুষের মনের মধ্যে আছে, সেই জায়গাটাই আমি তৈরি করতে চাই, যে আমি চলে যাব, আমার কথা এসে শ্মশানে খোঁজ করবে। আজকে আন্তর্জাতিক নারী দিবস, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে আপনার সাথে কথা বলতে আসা শুধুমাত্র আন্তর্জাতিক নারী দিবস বলেও নয়, একটা সমাজের একটা উল্টো স্রোতে এসে আপনি এই পেশায় প্রবেশ করেছেন। তো এখানে কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবে কোনো সময়ের ব্যাপার নেই, যে কোনো সময় আসতে পারে। তো এই যে ব্যাপারটা, যে সময়ের বাধা ধরা কোনো নিয়ম নেই, বা আপনাকে যখন তখন এসে কাজ করতে হচ্ছে, এবং আমাদের বর্তমান সময়ে, এই সময়ে দাঁড়িয়ে আমাদের মেয়েদের নানান রকমের দুর্ঘটনার কথা আমরা দেখেছি, শুনেছি, বা দেখছি আর কি খবরে। তো সেই সব জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কি মতামত? এখানে আমি কাঠেচুল্লিতে 24 ঘন্টাই ডিউটি করতাম, ছুটি বলে কিছু ছিল না আমার। এখন ইলেকট্রিকে 12 ঘন্টা ডিউটি, তবুও আমি মর্নিংয়ে করি, তাও ছুটি হয় না আমার। একটু আধটু ছুটি নিলে নাইটে স্টাফকে বলে ছুটি নিতে হয়। যাই হোক, সে আমার এখানে কাজ করতে সত্যি খুব ভালো লাগে, তাই আমার ছুটিটা সেরকম করি না আমি। আর কাজ করতে গেলে লড়তে হবে, মুখ খুলতে হবে, সাহস দেখাতে হবে। আমি যদি ভীতু হয়ে থাকি প্রত্যেক জায়গায়, সে আমি আমার ঘরের কাছে আছি বলে কি আমাকে চেপে ধরবে না? ঠিক। সেরকম সম্মুখীন আমাকেও হয়তো হয়েছিল, হতে হবে পরবর্তীকালে, যদি আমি চুপচাপ থাকি। কিন্তু আমি চুপ থাকিনি। হয়তো বলবে যে আমার ঘরের কাছে বলে হয়তো সাহসটা বেশি, কিন্তু তা নয়, কাজের জায়গা পুরো আলাদা। আমি এখানে ভুল করলে আমাকে কিন্তু শোনাতে ছাড়বে না, কেউ ছাড়বে না। কেউ ছাড়বে না। যে আমার বাড়ির কাছে বলে যে শোনাবে না তা নয়, শোনাতে ছাড়বে না। আমি পদে পদে পা রাখি সাবধানের সাথে, কারণ সব থেকে ভয়ের ব্যাপার হচ্ছে আমি একটা মেয়ে, আগে দোষটা আমার দেবে, একটা ছেলেকে দেবে না। তো আমি পদে পদে পা রাখি। আর সত্যি বলতে ভগবান আমার সহায় আছে, নাইটের ছেলেদের দিয়ে ভুল হয়, তবু আমার দিয়ে ভুল হয় না, মানে এটা আমি গর্বের সাথে বলতে পারি, সঙ্গে বলা যায়, বলতে পারি যে আমি একটা মেয়ে হয়ে সেই কাজটা আমি হিম্মতের সাথে করি। আর আমি সত্যি সাহস জুগিয়েছি। আমি প্রথম যখন এখানে শুরু করেছি কাজ, আমার খুব ভয় লাগতো, মানে এটাই ভয় লাগতো যে কে কি মন্তব্য করে, কোথাও উল্টো পাল্টা না বলে যে তোর দ্বারা কাজ হচ্ছে না। আমি খুব ভয় ভয় করে কাজ করতাম, যে কেউ দুটো কথা না শোনায়। কিন্তু এখনো পর্যন্ত আমি কারোর কথা শুনিনি, উল্টে সবাই এসে প্রশংসা করে গিয়েছে।
হয়তো প্রথম প্রথম কাঠের চুলিতে যারা চেনাশোনা ছিল তারা হয়তো বলেছে, মা তুই এই কাজ নিয়েছিস কেন, করতে পারবি না, ছেড়ে দিয়ে আমি করছি। হয়তো তারা তাদের ভালোটা বুঝে করেছে। যে তখন আমি যখন কাজটা শুরু করেছি, একটা মেয়েকে কাজ করা মানে বহুত বড় ব্যাপার বাইরে গিয়ে, তখন বিশাল ব্যাপার। 2015 হ্যাঁ, হ্যাঁ, 2015, 14-15, তখন বহুত বড় ব্যাপার। তাও ওই শ্মশানের কাজ একদম ডিফারেন্ট। তো এই জন্য অনেকে আমাকে বারণ করেছে, অনেকে ভালো ভেবে হয়তো বারণ করেছে যে পরবর্তীকালে তুই সংসার করতে পারবি না। হ্যাঁ, এখনো সত্যি তাই, আমি সংসার করতে পারিনি, কিন্তু এতে আমার কোনো আফসোস নেই। আমি সত্যি খুব ভালো আছি, আমার পরিবার আমার কাছে সব। আপনার বাড়িতে এখন কে কে আছে? আমার বোন যেহেতু বিয়ে করেছে, সংসার করছে, সুখে আছে। আমার ভাই পড়াশোনা করতে করতে এখন একটা কাজে জয়েন করেছে। আর আমার মা আছে। আর আমি। এখন চলছে আমাদের যেরকম হোক। আর্থিক অবস্থা একটু খারাপ, কিন্তু তবু চালিয়ে নেওয়ার মতন চলছে। খুব খারাপ বলবো না, খুব ভালো বলবো না, চলছে মোটামুটি। অন্তত মাকে সেইটুকুনি আমি দিয়ে রাখতে পেরেছি যেটা বাবা সবসময় ভরিয়ে রাখতো। আমার মায়ের বাবা, অবলম্বন হতে পেরেছেন। হ্যাঁ, যে আমার মা কোনোদিন বলবে না যে তোর জায়গায় যে আমার যদি একটা বড় ছেলে থাকতো হয়তো আমার সেই সব আশ পূরণটা করতো, অসুবিধাটা, সেটা আমি বলার সুযোগ দিইনি, আর আশা করি সামনে গিয়েও দেবো না। আচ্ছা, মৃত্যুকে মানে এই এত বছর ধরে কাজে বা এর আগেও আপনি নার্সিং এর কাজেই ছিলেন, দ্যাট মিনস আপনাকে কোথাও সেই সেবার কাজেই ছিলেন, মানুষের সেবার কাজেই ছিলেন, এবং এখানে এসে আপনি বরং মৃত্যুটাকে অনেক কাছ থেকে দেখেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার বিশেষ কোনো অভিজ্ঞতা যেটা আপনাকে মানে ভেতর থেকে নাড়া দিয়েছিল, মানে সেটা আফসোসের বলছি না, কিন্তু কোনো একটা অভিজ্ঞতা, হ্যাঁ, সেটাই বলছি। সব থেকে ভালো অভিজ্ঞতা এটাই যে আমরা যতই লড়ালড়ি, যতই মারপিট করি আর যতই যা করি না কেন, শেষ পর্যন্ত আমাদের একাই যেতে হবে আর খালি হাতেই যেতে হবে। তো শুধু শুধু কেন, অনেকে ভাই ভাই লড়াই করে সম্পত্তির জন্য, হ্যাঁ, তারপরে কোথাও সম্পর্ক খারাপ হচ্ছে, প্রেম ভালোবাসা খারাপ হচ্ছে, ভেঙে যাচ্ছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে, অনেক কত রকম লড়াই আছে দুনিয়ায়, মানুষ কত অপরাধ হচ্ছে, কিন্তু এগুলো কেন, দরকার কি আছে? সেই তো একাই যাবে, আর কিছু নিয়ে যেতে পারবে না, সাথে করে তুমি একটা কিছু নিয়ে যেতে পারবে না। তুমি যে পরনের বস্ত্রটা পরে আছো সেটাও তো তোমার সাথে যাবে না, সেটাও খুলে দেওয়া হবে, দিয়ে সেটা একটা ছোট কাপড় দেওয়া হবে ঢাকা দেওয়ার জন্য। তা কি লাভ আমার এত লড়াই করে? তার থেকে আমি যদি দুটো মানুষের সাহায্য করি বা আমি যদি আমার ভালো ব্যবহার রাখি মানুষের সাথে, আমি কিন্তু মরে গেলে 10 বছর পরও লোকে আমার নাম করবে। আর আমি খারাপ কাজ করে গেলে, মরে গেলে বলবে, শ্মশানে দাঁড়িয়ে বলবে গেছে ভালো হয়েছে। তা আমি কি ওটা কামাবো না আমি ভালো কাজটা কামাবো? সেটাই। আমি এটাই শিখেছি এখানে বাস্তবে দেখে, যে মানুষ খুবই স্বার্থপর হয়। আমিও মানুষ, কিন্তু মানুষ খুবই স্বার্থপর হয়, শুধু নিজেরটা বোঝে। আমি আশা করি যে আমি কোনোদিন এই কাজটা করব না। আমি এইটুকুনি এখানে শিখেছি, জানি না ভগবান পরবর্তীকালে কি রেখেছে, কারণ সে যেরকম চালাবে আমার চলতে হবে, কিন্তু তবু আমি নিজে থেকে চেষ্টা করব যতটা যা পারার করবার, নিজের কথা না ভেবে অপরের কথা ভাবা। কোথাও আপনার কথা থেকে একটা জিনিস মনে হলো, মানে এটা আমরা যখন আমাদের কোনো প্রিয়জনকে নিয়ে শ্মশানে আসছি তখন আমরা এই কথাগুলো ভাবি, এই তো সব ছেড়ে দিয়ে সেই চলেই যেতে হচ্ছে, কিন্তু যে মুহূর্তে আমরা শ্মশান থেকে বাড়ি ফিরে যাই সেই কিন্তু একই জায়গায় চলে যাই, সেই নিজের জন্য কি করে আখেরটা গোছানো হবে, কি করে নিজেরটা পাওয়া হবে, নিজের লাভ লোকসানের হিসেব করা, সেই জায়গাগুলোই আমরা করতে থাকি। আলটিমেটলি কিন্তু সেই জায়গায় আমরা থাকতে পারি না। না, আর যেটা আপনাকে হয়তো রোজ রোজ সেই সেটা জায়গাতে face করতে face হয়। করতে আমার তো হচ্ছে। অন্য জায়গায়, অন্য পথে যাওয়ার জায়গাই তো নেই না, আমাকে তো রোজ সকালে এখানে আসতে হবে, সেই দেখবো একই জিনিস, আবার মাথা সেই ঘুরে এইদিকেই আসবে, যে না আমি করবো না খারাপ কাজ, আমি চেষ্টা করব ভালো করবার। আমি আমার বাবার মতনই আমার নামটাও রেখে যেতে চাই, যে বাপির মেয়ে টুম্পা শ্মশানে কাজ করতো, ব্যবহার ভালো ছিল, ভালো মেয়ে।
এইটুকুনি লোক 10 বছর কেন 20 বছর আমি মরে যাওয়ার পরও লোকে এসে নাম করবে, সেইটুকুনি আমি রেখে যেতে চাই যে আমার মা বা আমার ভাই বোনের পরবর্তীকালে আমার সম্বন্ধে যাতে না খারাপ শুনতে হয়। আচ্ছা, এই পেশায় মানে এতক্ষণ ধরে পুরো বলতে পারি যুদ্ধের কথাই শুনলাম। আশেপাশের লোকজন বলেছে তুই তো নার্স ছিলি, ভালোই ছিলি, কেন এখানে এলি? যখন প্রথম কাজ শুরু করলেন লোকজন নিজের কথা ভেবেই আপনাকে হেল্প করতে চেয়েছে। তো আমি যেটা মনে হচ্ছে যে নানান রকমের চ্যালেঞ্জ আপনার সামনে এসেছে, এবং ধরুন আমরা যারা আজকে অন্যান্য পেশায় আছি অতটা কঠিন না হলেও বা কোনোটার সাথে কোনোটা তুলনা হয় না, সবাই যে কোনো চ্যালেঞ্জের আমরা সম্মুখীন হচ্ছি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনার মানে আমার যারা দর্শকরা রয়েছে তাদের জন্য কোনো উপদেশ বলুন বা পরামর্শ, উপদেশ হয়তো আমরা কেউ কাউকে দিয়ে উঠতে পারি না, উপদেশটা কেউ শুনিও না আর কি। না। হ্যাঁ, কেউ যদি আমাকে পরামর্শ দেয় অবশ্যই আমি শুনি, অন্তত ভেবে দেখি যে কি বলতে চাইছেন বা কতটা আমার জন্য নেওয়া যায়, সেরকম কোনো পরামর্শ। হ্যাঁ, আমি এটাই বলবো যে প্রত্যেকটা মেয়েই লড়ে, একটা মেয়ে হয়ে জন্মানো মানেই এইটুকুনি ঠিক করে নিতে হবে যে আমাকে লড়তে হবে। একদম। লড়লে আমি বাঁচতে পারবো, না লড়লে সবাই চেপে ধরবে, আশেপাশের লোকও আমার আপন নয়, চেপে ধরবে। তো এইটুকুনি আমি বলতে চাই যে মহিলাদের যে মনে সাহস আর একটু ফরওয়ার্ড হতে হবে, কারণ কথার মাধ্যমে আমার মুখ থেকে খারাপ শব্দ বার হবে না, কিন্তু সামনের জন বুঝে যাবে যে না মেয়েটা চালাক চতুর আছে, একে ঘা করলে হবে না। তো সেরকম হতে হবে। আমিও যখন এখানে কাজে ঢুকেছিলাম আমিও ছিলাম একটু চুপচাপ, কিন্তু আমি দেখলাম না চুপচাপ থাকলে হবে না, আমাকে কথা বলতে হবে। আমি কথা বলবো, ভালোভাবেই কথা বলবো, কিন্তু অপরজনকে আমাকে চেপে ধরে রাখবার সাহস দেবো না। আমি এখানে 3টে বেটা ছেলের মধ্যে একটা মেয়ে কাজ করি, রাত হোক দিন হোক এখানে হাজারো পার্টি আসে, কারুকে কোনোদিন আঙুল তুলে কথা বলার সাহস দিই না, দুটো ছোট বড় কথা বলার সাহস দিই না, বা বাজে ব্যবহারের সাহস দিই না, কারণ সেরকম আমি আপনিও নিজের সেরকম মধ্যে, ব্যবহারটা হ্যাঁ করছেন। নিজের মধ্যে সাহসটা করে রেখি। কিন্তু লোকে বলে যেতে পারবে না যে মেয়েটা খুব খারাপ, কথাবার্তা খারাপ বলতে পারবে না। তো সেরকমই আমি বলবো যে মেয়েদের মনে সাহস আছে, সে বিয়ে করছে, সংসার চালাচ্ছে, সংসারটা অনেক বড় যুদ্ধের জিনিস, আমি করিনি তো কি আমি জানি, সংসার অনেক বড় যুদ্ধের জিনিস। সেটা যখন সে সাহস করে চালাচ্ছে, বাচ্চা কাচ্চা স্বামীকে সামলাচ্ছে, শ্বশুর শাশুড়িকে সামলাচ্ছে, এত বড় যখন জিনিসটা সে ফেস করতে পারছে, তাহলে লড়তে পারবে না সমাজে? নিশ্চয়ই পারবে। কারো সাপোর্টের দরকার নেই, বিনা সাপোর্টেও লড়া যাবে যদি আমরা ট্রাই করি। একদম, এটা সত্যিই ভালো বলেছেন যে আত্মবিশ্বাসটা খুব দরকার, খুব দরকার। যে আমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে ঠিক দাঁড় করিয়ে নেব। হ্যাঁ। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের পুরন্দপুর শ্মশানে টুম্পা দাসের সঙ্গে আজকের এই কথোপকথন আমাদের মনে করিয়ে দিল মৃত্যু শুধু শেষ নয়, এটা মানুষের বোধের এক জ্বলন্ত দৃষ্টান্ত। যে মানুষগুলোকে আমরা সারা জীবন ধরে দূরে সরিয়ে রাখি, শেষ যাত্রায় তার হাতেই আমরা নিজেদের তুলে দেই। আজকের অতিথি টুম্পা দাসকে ধন্যবাদ এমন এক সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেবার জন্য। তার জীবন সংগ্রাম চলেছে আজও, কিন্তু সান্ত্বনা একটাই, তিনি তার মায়ের অবলম্বন হতে পেরেছেন। সঙ্গে কথা বলতে গিয়ে জানতে পারলাম অতিমারির সময়ে নাওয়া খাওয়া ভুলে গিয়েছিলেন, এমনকি 12 ঘন্টার ডিউটিতে 10টা মৃতদেহ তিনি সৎকার করেছেন, এমনকি দুজনের দায়িত্ব একাই সামলেছিলেন। তবু তিনি হার মানেননি সমাজের কটাক্ষের কাছে। নিঃসন্দেহে এটি আমাদের কাছে এক বড় অনুপ্রেরণা। আজ তবে আসি, দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো গল্প নিয়ে। ততদিন এই জীবনকে আরো একটু বেশি করে জাপটে ধরে আরো একটু বেশি ভালো থাকুন, আরো একটু বেশি করে বাঁচুন।